যা বৃষ্টি হয়েছিল আমরা ভেবেছিলাম হয়তো বিচে নামতেই পারবো না। না, তা হয়নি। প্রথমবার দীঘা ও মন্দারমণি বিচ দু চোখ ভরে দেখেছি। নমস্কার বন্ধুরা, আমি সৌম্যব্রত। আমার চ্যানেল এসভিদেশ ব্লগসে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি দীঘা ভ্রমণের দ্বিতীয় দিনের গল্প। আমরা এখন এসেছি মন্দারমণি বিচে। যে সময় আমরা বিচে পৌঁছলাম তখন বিচে জনা কয়েক লোক ছিল বলেই বলা চলে। সেই জন্যই এই বিচটা পরিষ্কার ছিল বেশি। শোনা যায় মন্দার ফুলের বন থেকে এই জায়গাটি প্রথমে পরিচিত ছিল মন্দারবনি হিসেবে। এখন এই জায়গাটির নাম অপভ্রংশে মন্দারমণি হয়েছে। আমাদের হোটেল থেকে মাত্র 40 মিনিটের ব্যবধানে অবস্থিত এই নির্জন সমুদ্র তটটি প্রতিটি পর্যটকেরই অন্যতম প্রিয় একটি জায়গা, বিশেষ করে যারা নির্জনতা পছন্দ করে। এখন ফটো সেশন পর্ব চলছে। আর এখন চলছে ফটো রিভিউ পর্ব। আর এখন এই জায়গাটির সাথে একাত্ম হওয়ার সময়। সেই হায়ার সেকেন্ডারি দেওয়ার পর প্রথমবার সমুদ্র দেখেছিলাম পুরীতে, তারপর এই দ্বিতীয়বার দেখছি দীঘাতে। এই জায়গাটা যে এতটা নির্জন হবে তা সত্যিই ভাবিনি। মিথ্যে বলতে পারবো না, এক মুহূর্তের জন্য হলেও জায়গাটার প্রেমে পড়ে গেলাম। আচ্ছা, আমরা এখন মন্দারমণি বিচ থেকে বেরিয়ে যাচ্ছি কোথায়? তাজপুর। আমরা এখন তাজপুরের দিকে যাচ্ছি। মন্দারমণি বিচ প্রথমবার এলাম, আর ব্যাপক অভিজ্ঞতা, অসাধারণ লাগলো। ঠিক আছে, আসতেই ইচ্ছে করছিল না। ভিডিওগুলো ক্লিপগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। অনেকটা বড় এই বিচটা, মন্দারমণি বিচটা। তো এরপরে দেখা যাক, এরপরে যদি তাজপুর আর শঙ্করপুরে যদি ভালো কোনো ভিউজ পাই তাহলে সেইভাবে শুট করা যাবে। সবাই রয়েছে, বাদ বাকি সবাইকার কিরকম অভিজ্ঞতা? মা, তোমার অভিজ্ঞতা কিরকম? খুবই ভালো। এটা আবার নতুন করে মন্দারমণি দেখলাম। আগে যা দেখেছি তার চেয়ে এটা অন্যরকম দেখলাম, একটু বেশি নির্জন। ভালো লেগেছে। মেজমাসি খুব ভালো, খুব ভালো। একদম একদম পুরো ন্যাচারাল বিচ। একদম ন্যাচারাল। বড় মাসি খুব সুন্দর, নির্জন, ন্যাচারাল। প্রাকৃতিক শোভা। সারাদিন পর সূর্যকে দেখলাম। সারাদিন পর সূর্যকে দেখা হয়েছে। তাতু মাসি বলো। ভালো লেগেছে। হ্যাঁ, ভালো লেগেছে। ভালো লেগেছে। আচ্ছা, এইবার তোর অভিজ্ঞতা বল। রং দেখালে হবে না। আমি তো অনেকক্ষণ ধরে বকবক করেইছি। আচ্ছা, ভালো হবে। এই জন্য আমি এখন ইশারাই করবো। বাবা কেমন লাগলো? কেমন লেগেছে বলো? কেমন লেগেছে বলো? বিচ কেমন লাগলো? বিচটা কেমন লাগলো? মন্দারমণি কেমন লেগেছে? নতুন একটু
বাবা বলেই দিয়েছে যে জমজমাট নয়, একদম অনেস্ট ওপিনিয়ন, আমিও তাই বলবো, জমজমাট নয়, একটু জমজমাট হলে ভালো হতো, তবে ভালো লেগেছে কারণ পুরোটাই ন্যাচারাল। মানে মনে হচ্ছে একদম সমুদ্রের একটা পার দিয়ে যেতে যেতে হঠাৎ করে একটা জায়গায় চলে এসেছি, যেখানে কোনো সেরকম বিশাল কোনো লোক বসতি নেই বা কিছু নেই। ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আচ্ছা, এইবার আমরা এসে গেছি কথা বলতে বলতে তাজপুর। একবার জায়গাটা দেখে নেওয়া যাক। এই হচ্ছে তাজপুর, আমরা নামছি। এই হচ্ছে তাজপুর। এই পাশের জায়গাটা একেবারে জাস্ট দেখবার মতো, জাস্ট দেখবার মতো। পাশের ওই জঙ্গলটা, জলগুলো এসে আছাড় খাচ্ছে যেভাবে, দেখবার মতো, দেখবার মতো। ওই পাশেরটাই বিশেষ করে। ওই জায়গাটায় নামার খুবই ইচ্ছে করছিল। ক্যামেরা নিয়ে নামাটা একটু রিস্কি হলেও দেখা যাক নামা যায় কিনা। মন খারাপ করে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে প্রান্তিকা। কি হয়েছে? বিচটা ভেঙে গেছে। তাজপুর বিচ আর আগের মতন নেই। ওই পাশটায় হচ্ছে বিচটা কিছুটা রয়েছে। অ্যাকচুয়ালি বিচটা এতটা ছিল, অনেকটা ছিল, কিন্তু বিচটা এখন আর কিছুই নেই প্রায়। এইখানগুলো ভেঙে গিয়েছে বলে যার জন্য এই জায়গাগুলোকে এরম ভাবে পাথর দিয়ে বেঁধে রাখতে হয়েছে। অর্থাৎ সমুদ্র এবার এগিয়ে আসছে, তাই তো? সমুদ্র এবার এগিয়ে আসছে। ওইখানটা গিয়ে মেজমাসি, কিরকম লাগছে এই জায়গাটা? ভালো লাগছে না, আগের তাজপুরটা এত সুন্দর দেখেছি, এখন আর ভালো লাগছে না। ভাঙাচোরা তাজপুর, ভাঙাচোরা তাজপুর। মায়ের কাছে আসি। আমি কি বলবো, আমি অনেক 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 বছর আগে তাজপুরে এসেছিলাম। না, তখনকার আর এখনকার মধ্যে কি পার্থক্য? অনেক তফাৎ, অনেকটা তো। এইসব সমুদ্র অনেক এগিয়ে এসেছে। বাড়িটার মধ্যে গেলে, হ্যাঁ, আমি বালির মধ্যে ওইখানে বসেছিলাম। হ্যাঁ, অরমাসি বলো। তাজপুর অন্যরকম, তাজপুর অন্যরকম ছিল। না, অবশেষে থাকতে না পেরে নেমেই পড়লাম। ভয় লাগছিল ঠিকই, কারণ নিচের পাথরগুলো একটু আলগাভাবেই রাখা ছিল। তবে সাহস করে নিচে নামা সার্থক হয়েছে এই অসাধারণ ক্লিপটার জন্য। দাঁড়ান আর একবার দেখাই। এই লাস্ট ক্লিপটা অবশ্য প্রান্তিকার নেওয়া। এবার গন্তব্য শঙ্করপুর। এই হলো দীঘার মেরিন ড্রাইভ। প্রান্তিকা আগে যখন এসেছিল তখনই সবে এটা তৈরি হয়েছিল। তবে যাই হোক, বিকেলের পড়ন্ত রোদে গাড়ির জানলার পাশে হাওয়া খেতে খেতে উত্তাল সমুদ্রকে দেখতে দারুণ লাগছে। আমরা এবার এসেছি শঙ্করপুরে। জমজমাট এই বিচটিকে পার্ক হিসেবে খুবই সুন্দরভাবে সাজানো। যদিও আমার পার্সোনাল প্রেফারেন্সের মধ্যে ন্যাচারাল বিচটাই পড়ে, তবে যদি আপনি পরিবার সহ আসেন অবশ্যই একবার ঘুরে যাবেন, দেখবেন ভালো লাগবে। এখানে ডাব পাওয়া যাচ্ছে 40 আর 50 টাকা করে। এখানে ডাব কত করে? 40-50। একটু অনুরোধ বা বাঙালির ভাষায় যাকে বলে দরদাম করতেই উনি 50 টাকার ডাবটা 40 টাকায় দিয়ে দিলেন। বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর এবার আমাদের ফেরার পালা। আমরা এতক্ষণ শঙ্করপুর বিচে ছিলাম,
এখন আমরা যাচ্ছি চা খেতে। এখন নাকি অনেক বেশি ভিড় হয়েছে আগের থেকে, আগে নাকি ফাঁকা থাকতো। এখন সমুদ্র কিছুটা ভাটা এসে সমুদ্রে, অতটা উত্তাল নয়। এই যে ঠিক আছে, বাহ, ওই পাশে বেশ কিছু জিনিস ফেলা রয়েছে, ওগুলো জানি না কি, কিছু পাথরের টুকরো সম্ভবত, খুব অসাধারণ লাগছে। এবার ওইখানটার যদি ছবি তোলা যায় তো দেখা যাক ফটোগ্রাফিটা আরও কতটা করা যায়। ওয়াও ওয়াও, এই যে চাটা খাচ্ছিস, চাটা কেমন? ভালো খেতে, খুব ভালো, খেতে খুব ভালো। আজকে সারাদিন যা ঘোরাঘুরি হয়েছে, যা ধকল গেছে সকাল থেকে, এখনই চাটার খুব দরকার ছিল, তাই তো? কেমন লাগলো বলো? কেমন লাগলো শঙ্করপুর? ভালো লেগেছে? কেমন লাগলো? অসাধারণ। কিরকম লাগছে? ভালো লাগছে? ভিড় হয়েছে এবার। তোর কেমন লেগেছে? ভালো লাগে, আমার দীঘা তো প্রত্যেকবারই ভালো লাগে, প্রত্যেকটা প্লেস ভালো লাগে। হ্যাঁ, শুধু একটুখানি তাজপুরে গিয়ে মনটা খারাপ হয়ে গেছে। তাজপুরে গিয়ে ওর মনটা একটু খারাপ হয়ে গিয়েছে। তাজপুর নাকি আগে আরও ভালো ছিল, এখন তাজপুরে পাড় ভেঙে গেছে, ভেঙে গিয়ে তাজপুর এখন আগের মতন নেই। কিন্তু আমার তো প্রত্যেকটা জায়গায় ভালো লেগেছে, কারণ আমি প্রথমবার দীঘায়। এখন এইমাত্র শঙ্করপুর থেকে বেরোলাম, বেরিয়ে এখন আমরা যাচ্ছি ওল্ড দীঘার উদ্দেশ্যে। চলে এসেছি আমরা ওল্ড দীঘায়। সত্যি বলতে ওল্ড দীঘা যে এত বেশি জমজমাট হবে তা জানতাম না। বাবা, এই তোমার হচ্ছে মেলা প্রাঙ্গণ। প্রায় প্রতিটি মেলাতেই যেরকম অ্যাক্টিভিটি থাকে বা যেরকম খাবারের দোকান থাকে তা প্রায় সবই ছিল, কিন্তু ওল্ড দীঘা বলে কথা, তাই একটু বেশি পরিচ্ছন্ন থাকবে বলে আশা করেছিলাম। তবে ভিড় যেখানে বেশি, পরিচ্ছন্নতা কম হওয়াটা সেখানে স্বাভাবিক, এইসবই ভাবছিলাম। হঠাৎ এমন উত্তাল গর্জন সমুদ্রকে দেখে পুরীর কথা মনে পড়ে গেল। এবার বুঝলাম ওল্ড দীঘার মাহাত্ম্যটা ঠিক কোথায়। বেশি দূরে যাওয়া ঠিক নয়। এই ওল্ড দীঘায় তলিয়ে গেছে এখন কোন জায়গায় ওল্ড দীঘাও তো, এই যে টিলাগুলোতে ধাক্কা খেলেই তো মরে যাবে। এই টিলাগুলোতে গিয়ে যদি আছাড় মারে সমুদ্রের ঢেউগুলো, তোকে টেনে গিয়ে ওইখানে আছাড় মারে, তুই ওখানেই স্পট দে। কি খাবি? ভয় পেয়ে গেছি আমি। কি খাবি? পাপড়ি চাট। পাপড়ি চাট খাচ্ছিস? এই হচ্ছে পাপড়ি চাট। এখন আমরা প্রত্যেকে মিলে বসে পাপড়ি চাট খাবো। এই যে ক্রান্তিকা এগিয়ে আসছে পাপড়ি চাট হাতে। আরও বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর দেখলাম রাত বাড়ছে, আর সেই সাথে গভীর সমুদ্রের ঢেউয়ের দাপটও বাড়ছে। তবে এবার ফেরার পালা, কিন্তু ফেরার আগে গেলাম কাজুকে। পা ব্যথা করছে? এমন গুল্লি পা ব্যথা হলো, মনোপটকে লাঠি বানিয়ে বসতে হলো। আমরা এখানে এসেছি এখানকার প্রসিদ্ধ কাজু বাদাম কিনতে। আচ্ছা, সবার প্রথম আপনার নামটা বলুন। আচ্ছা,
কাজু 750, 800, 900। আপনার এই দোকানটা কতদিনের পুরনো? আমাদের 34 বছর ওখানে দোকান ছিল, সে দোকানটা খুলে এখানে নিয়ে এসেছি। আচ্ছা, 34 বছরের। এখানকার দোকানটা 8 বছর হয়ে গেল। এখানে অনেক দোকানই আছে, এখানে বিভিন্ন ভ্যারাইটির কাজু পাওয়া যায়। এনাদের কাছে আসার কারণ হচ্ছে আমি তো এনাকে চিনি না, কারণ আমার প্রথমবার এখানে আসা। প্রান্তিকার বড় মাসি এবং মেজো মাসি ওনাকে চেনে, তার কারণ ওনারা এখানে 2-3 বার এর আগে এসছে। যতবার এখানে এসছে এনার কাছ থেকেই কাজু নিয়ে গেছেন এবং এই ভদ্রমহিলার ব্যবহার খুবই ভালো। এই যে কাজু ঘর, ঠিক আছে, এইটা হচ্ছে এই হোটেল ব্লু ভিউ। হোটেল ব্লু ভিউর উল্টো দিকে এই যে রাস্তাটা গেছে, যেটা মহাভোজ বলে একটা রেস্টুরেন্ট রয়েছে, মহাভোজ রেস্টুরেন্ট আর হোটেল ব্লু ভিউ, এই দুটো জায়গার মাঝখানে যে রাস্তাটা রয়েছে, এই রাস্তাটা দিয়ে ঢুকে 1, 2, 3, 4 নম্বর। আসার জন্য একটা গিফট, এইটা তাই না, খুঁজে খুঁজে দেখতে বলে কি একটা গিফট? আচ্ছা, থ্যাংক ইউ। একটা গিফট পাওয়া গেল, উনি আমাদেরকে একটা গিফট করেছেন এইটা, ঠিক আছে। এটা আমরা সবাই মিলে খাবো আজকে। কোকোনাট, নারকেলের। কোকোনাট, আচ্ছা, এটা নারকলের। আচ্ছা, নিউ এসেছে, হ্যাঁ হ্যাঁ, নিউ এসেছে। বাহ, খুশি হয়েছে, খুশি হয়েছে। দেখে যা লোভ লাগছিল, তবে সময় কম বলে আর সদ্গতি করা সম্ভব হলো না। পরের বার যখন আসবো তখন একবার চেষ্টা করব। আমরা ওল্ড দীঘা থেকে বড় টোটো ভাড়া করলাম, যেগুলোকে টুকটুক বলে, হোটেলে ফেরার জন্য। ভাড়া জনপ্রতি 20 টাকা, কারণ আমরা বড় গাড়িটা ছেড়ে দিয়েছিলাম অনেকক্ষণ ধরে ঘুরবো বলে। আগের ভিডিওটা যারা দেখেছেন তারা জানেন আমরা দুপুরবেলায় পার্ক পয়েন্ট হোটেলে খেয়েছিলাম। সেই হোটেলেই আমরা আবার রাতের খাবার সেরে নিলাম। এখানে আমি আর প্রান্তিকা পমফ্রেট খেয়েছিলাম, যা ছিল 250 টাকা থালি। বাবা খেয়েছিলেন নিরামিষ, যা 60 টাকা থালি, আর বাকিরা খেয়েছিল রুই মাছ, যা 90 টাকা থালি। খাবার এক কথায় অনবদ্য। এই ছিল আমাদের দীঘার প্রথম দিনের গল্প। এই ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ সাবস্ক্রিপশন কিন্তু ফ্রি। শীঘ্রই আসছি দ্বিতীয় দিনের গল্প নিয়ে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।